আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিং। জাহিদ হোসেন। জানাবো শিরোনাম। করোনায় প্রথম টিকা নিয়ে ইতিহাসের পাতায় রুনু সহ ২৬ জন সাহস জুগিয়েছেন প্রধানমন্ত্রী। বিক্ষিপ্ত সংঘর্ষ আর এক মৃত্যুতে শেষ চট্টগ্রাম সিটির ভোট। রেজাউলের নৌকার পালে হাওয়া। সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরের হামলা মামলার রায় ৪ ফেব্রুয়ারি সর্বোচ্চ শাস্তির আশা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে প্রথম করোনা টিকা নিলেন রুনু, বেরোনিকা কস্তা সহ ২৬ জন। প্রথম দিন টিকা নিয়ে ইতিহাসের সাক্ষী হওয়ায় উচ্ছ্বাস ছিল তাদের সবার মধ্যে। দেখা দেয়নি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। পরে গুজবে কান না দিয়ে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান তারা। আমরা পরের সংবাদে চলে যাব। এই সংবাদটি এখন আমাদের কাছে পৌঁছেনি। করোনা মোকাবেলায় ভ্যাকসিন দেয়া শুরু হলো দেশে। কুর্মিটোলা হাসপাতালে গণভবন থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের অনেক দেশকে পেছনে ফেলে এত দ্রুত টিকা দেয়াকে ঐতিহাসিক ঘটনা বলে অভিহিত করেন তিনি। যারা সমালোচনা করেছেন তাদের জন্য টিকা নেয়ার আহ্বান জানান তিনি। মোকাবেলার জন্য ভ্যাকসিন কার্যক্রম আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। দেশে প্রথম করোনা ভাইরাসের টিকা নিলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। ভয় পাচ্ছ না তো? খুব সাহসী তুমি। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হয়ে গেল। এ সময় চিকিৎসক, পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্য সহ টিকা নেন ৫ ফ্রন্টলাইনার। তাদের উৎসাহ যোগান প্রধানমন্ত্রী। ভয় লাগছে না তো? পুলিশ এত সার্ভিস দিয়েছে যে তা বলার মতো না, অনেক সাহসী পদক্ষেপ নিয়েছে। এর আগে করোনা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া, অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে গতি অব্যাহত রাখতে প্রণোদনা ও চিকিৎসায় সরকারের ভূমিকা তুলে ধরেন শেখ হাসিনা। জানান, দেশের সব মানুষকেই টিকা দেয়া হবে। যে আমরা সময় মতো এই ভ্যাকসিনটা ক্রয় করতে পেরেছি, আনতে পেরেছি এবং তা আজকে প্রয়োগের মাধ্যমে আমাদের দেশের মানুষকে আমরা সুরক্ষা দিতে সক্ষম হব। এরপরে আমরা সারা বাংলাদেশেই দেব ভ্যাকসিনটা, যাতে করে তাড়াতাড়ি আমাদের দেশের মানুষ তারা স্বাস্থ্য সুরক্ষা পেতে পারে, সেই ব্যবস্থা আমরা করব। মৌলিক অধিকার পূরণে সেবক হয়ে সরকার দায়িত্ব পালন করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিয়ে গবেষণা শুরু থেকেই খোঁজখবর রাখার নির্দেশ দেওয়া হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়কে। পরে অক্সফোর্ডের ভ্যাকসিন পেতে চুক্তি হয় সেরাম ইনস্টিটিউটের সঙ্গে। অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা তারা যেটা উদ্ভাবন করলো এবং ভারতের সেরাম ইনস্টিটিউট তারা যোগাযোগ করলো আমাদের বেক্সিমকো ফার্মার সাথে এবং তা বেক্সিমকো আমাকে জিজ্ঞাসা করলো। আমি সাথে বললাম যে খুব যতদূর কেনা যায় আমরা আমাদের হিসাব মতো আমরা নিয়ে নেব এবং সেই চুক্তিটা করে ফেলা। আর সেই সাথে আমরা ত্রিপক্ষীয়, সরকারের পক্ষ থেকে আমরা ত্রিপক্ষীয় চুক্তি করলাম এবং আমাদের দেশের জন্য যা প্রয়োজন আমরা ৩,৪০,০০,০০০ ডোজ আমরা পাবো, সেইভাবে ইতিমধ্যে আমরা চুক্তি করেছি। জনস্বাস্থ্য রক্ষায় অগ্রাধিকার দিয়ে টিকার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে সমালোচকদের নেতিবাচক ভূমিকায় আক্ষেপ প্রধানমন্ত্রীর। এই যে কিছু ভালো লাগে না এই ধরনের একটা রোগ কিন্তু আপনারা পত্রিকা দেখলেই পাবেন যে সেখানে সব কিছুতে একটা দোষ টোকানো। এই ভ্যাকসিন আসবে কি আসবে না, তা আসলে পরে এত দাম হলো কেন, তো এটা চলবে কি না, তো দিলে কি হবে, নানা প্রশ্ন তাদের। যা হোক, তবুও আমি চাই যে তারাও সাহস করে আসবেন, আমরা তাদেরকেও ভ্যাকসিন দিয়ে দেবো যাতে তারা সুরক্ষা থাকে, কারণ তাদের যদি কিছু হয় তাহলে আমাদের সমালোচনাটা করবে কে? এ সময় টিকা উপহার দেয়ায় ভারত সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন, শুধু ভ্যাকসিন দেয়া নয়, করোনার টিকা পরবর্তী মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও সরকারের আগাম পরিকল্পনা আছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। আগামীকাল রাজধানীর ৫টি হাসপাতালে ৫০০ জনকে করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম ২৬ জনকে টিকা দেওয়ার সময় এ তথ্য জানান তিনি। বলেন, ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে নিবন্ধিতদের করোনা টিকা দেওয়া হবে। এজন্য কাজ করবে ৪২,০০০ প্রশিক্ষিত কর্মী।
পর্যায়ক্রমে দেশের সকল উপজেলা, জেলার সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে টিকা দেওয়া হবে। কিছুদিন পর নীতিমালার মাধ্যমে সক্ষমতা অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলোতে ও টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকা নেয়ার পর প্রত্যেককে আধা ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে। কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেলে সাথে সাথে চিকিৎসা দেওয়া হবে। মন্ত্রী বলেন, জুন মাস পর্যন্ত 5.5 কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্য। স্বাস্থ্যমন্ত্রীর পরে প্রথম টিকা নেওয়া কয়েকজন তাদের অনুভূতি জানান। 7 তারিখে আমরা সারা দেশব্যাপী ভ্যাকসিন কার্যক্রম শুরু করার ব্যবস্থা হাতে নিয়েছি। উপজেলা, জেলা এবং মেডিকেল কলেজে আমরা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছি। সেখানে অ্যাপসের মাধ্যমে নিবন্ধিত ব্যক্তিরা আসবেন, তারা ভ্যাকসিন গ্রহণ করবেন, নেবেন এবং তাদের চিকিৎসার জন্য যদি কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তার জন্য সকল ব্যবস্থা আমরা নিয়েছি। আমি যখন একজন স্বাস্থ্যকর্মী হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অন্যদেরকে বলবো যে আপনারা ভ্যাকসিন নেন, সেই ক্ষেত্রে আমি যদি ভ্যাকসিন না নিয়ে অন্যদেরকে ভ্যাকসিন নিতে বলি, সেটা হয়তো একটা সঠিক হবে না। আমি সেই জন্য একেবারেই আমার পরিবারের লোকজনকেও জানাইনি, আমি আমার সহকর্মীদের জানাইনি। আমি খুব নিজে থেকেই আমি এটা সংকল্প করেছি যে আমি যখন অন্যকে ভ্যাকসিন নিতে বলবো তাহলে অবশ্যই আমার ভ্যাকসিন নিতে হবে। করোনা চিকিৎসায় যেমন টিকা নেয়াও তেমনি সামনের কাতারেই থাকছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। জনমনে আস্থা তৈরিতে বৃহস্পতিবার রাজধানীর 5 হাসপাতালে টিকা নিচ্ছেন তাদের 500 জন। ডাক্তার ফরহাদ কাজ করেন ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগে। করোনা শুরু থেকেই লড়েছেন সামনে থেকে, দেখেছেন সহকর্মীর মৃত্যু। টিকা নেয়াতেও দেশবাসীর মধ্যে আস্থা তৈরিতে থাকছেন প্রথম সারিতে। বৃহস্পতিবার ঢাকা মেডিকেলে 110 স্বাস্থ্যকর্মী নিয়ে শুরু হচ্ছে টিকা দেওয়ার কার্যক্রম। সেখানে টিকা নেবেন তিনি। তো এটা নিঃসন্দেহে একজন স্বাস্থ্যকর্মী হিসেবে, যেহেতু আমরা ঝুঁকির ভিতরে কাজ করি কোভিড ওয়ার্ডে, তো আমার জন্য এটা অনেকটা স্বস্তির এবং আনন্দের যে অনেকটা খোলামেলা পরিবেশে, অর্থাৎ আমি অতীতে যেরকম একটা মানসিক ভীতির ভিতরে কাজ করতে হতো, এখন কোভিড ভ্যাকসিনটা নেওয়ার পরে এই ভীতিটা অনেকাংশে কেটে আসবে। প্রস্তুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ও। এখানে টিকা নেবেন 200 জন। তাদেরই একজন কোষাধ্যক্ষ ডাক্তার আতিকুর রহমান। ভ্যাকসিন নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে নির্দ্বিধায় তা নিতে বলছেন সবাইকে। ভ্যাকসিনটি নিরাপদ, কার্যকর, আপনারা সবাই ভ্যাকসিনটি নিন এবং এটাতে দুটো লাভ হবে, ব্যক্তিগত লাভ এবং দেশের লাভ। ব্যক্তিগত লাভ, আপনারা এই যে করোনার থেকে একটি অ্যান্টিবডি তৈরি হবে, আপনারা এর থেকে প্রোটেকশন থাকতে পারবেন। সরকারি মুগদা হাসপাতালে 5 চিকিৎসক সহ টিকা নেবেন 60 স্বাস্থ্যকর্মী। তাদেরই একজন ডাক্তার নন্দিতা পাল জানিয়েছেন তার প্রস্তুত থাকার কথা। আমি যদি ডাক্তাররা এগিয়ে আসি এই ভ্যাকসিন দেওয়ার জন্য, আমি মনে করি সবাই এটা সাহস পাবে এবং সবাই এগিয়ে আসবে। ভ্যাকসিন যে নিরাপদ, ভ্যাকসিন দেওয়া যে আমাদের জন্য জরুরি, এটা যে বিজ্ঞানের অবদান 100% সায়েন্টিফিক, এটা সবাই তখন বুঝবে। বুধবার কুর্মিটোলা হাসপাতালে নানা শ্রেণী পেশার 30 জনকে দিয়ে শুরু হয় করোনা টিকাদান কর্মসূচি। মাহমুদ মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 17 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 8 এবং নারী 9 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8072 জনের। 200টি ল্যাবে 24 ঘন্টায় 15,720 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 528 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 3.36%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,33,444 জনে। সুস্থ হয়েছেন আরও 509 জন। এ নিয়ে মোট সুস্থ 4,77,935 জন। করোনার টিকা দেওয়া শুরু হলো দেশে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আইইডিসিআর এর উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেন। ডাক্তার মুস্তাক হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে সারা দেশে তো টিকা দেওয়া শুরু হলো, পুরো দেশকে এর আওতায় আনতে আসলে কত সময় লাগবে, ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত? প্রথম থেকে যে পরিকল্পনার কথা জেনে এসেছি তার হচ্ছে, প্রথম পর্যায়ে ছোট আকারে শুরু হয়েছে। আপনারা দেখেছেন আজকে 26 জন নিয়েছেন,
কালকে ৫০০ জন আনুমানিক ৫ থেকে ৬০০ জন নেবেন। এগুলোর অভিজ্ঞতা কাজে লেগে দুটো অভিজ্ঞতা। একটা হচ্ছে সাংগঠনিক অভিজ্ঞতা। আমরা ঠিকভাবে সবকিছু গুছিয়ে কাজটা করতে পারলাম কিনা। আরেকটা হচ্ছে যে মানুষের মনে এটা একটা ধারণা দেয়া যে টিকা নিলে যে কি অবস্থা হয়। আমরা জানি আমরা বিভিন্ন দেশে টিকা দেওয়া হচ্ছে। সেখানে খুব অল্প সংখ্যক মানুষই তাদের হয়তো স্বাস্থ্যগত কোনো সমস্যা হচ্ছে। খুবই সামান্য পরিমাণে। গুরুতর ও স অস অসুবিধা খুব একটা হয়নি। যেকোনো টিকাই হোক না কেন এই যাবৎ প্রায় ৫-৬ টি টিকা সারা বিশ্বের বিভিন্ন দেশে চালু আছে। তো আমরা টিকা যদি নিয়ে ১ম নানা পর্যায়ে ধরনের অপপ্রচার চলছে, মানুষজনের মধ্যে সংশয় দেখা গেছে। আসলেই কি সংশয় করার মতো কোনো বিষয় আছে কিনা? সংশয়টা আমি মানে অস্বাভাবিক মনে করছি না। যেহেতু একটা নতুন টিকা এবং ৬ মাস ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে আ ৩য় পর্যায়ে। কিন্তু প্রত্যেকটা ধাপ কিন্তু সুচারু রূপে এবং খুবই কঠিনভাবে অ্যা পা পা মানে প্রাণীদেহে পরীক্ষা, মানবদেহে ১ম পর্যায়ে ট্রায়াল, ২য় পর্যায়ে ট্রায়াল, ৩য় পর্যায়ে ট্রায়াল সবকিছু হয়েছে। এ বিষয়ে এর নিরাপত্তা সম্পর্কে, এর নিরাপদতা সম্পর্কে কোনো রকম সন্দেহ নেই এবং কার্যকারিতা তো অবশ্যই প্রমাণিত হয়েছে। কিন্তু যেহেতু নতুন টিকা মানুষের মধ্যে প্রশ্ন আসছে, সেই প্রশ্নগুলোর যদি সমাধান করে আমরা সবাইকে এখানে আমরা তাদের মতকে তাকে স স স তাদের যে বিশ্বাসটাকে দৃঢ় করতে পারি, তাদের কাছ থেকে আরো অনেকে সাহস পাবেন। কাজেই সংশয় থাকতে পারে। বিভিন্ন দেশে দেখেছি আমরা, সংশয় কাটিয়ে কিন্তু মানুষ টিকা দেওয়ার জন্য সবাই এগিয়ে আসছেন এবং বাংলাদেশ আমরা টিকা বান্ধব দেশ। এখন পর্যন্ত ১ম অধিবেশনে ১ম উদ্বোধনীতে অনেক মানুষ কিন্তু অংশ নিতে চেয়েছিল। তাদের অনেককে বুঝিয়ে সুঝিয়ে নিবৃত্ত করা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা যেদিন দিবেন আগামীকাল সেখানে তাদের কেউ দিবেন। আর অন্যান্য শ্রেণী পেশার যারা বিপুল পরিমাণে আগ্রহ দেখিয়েছেন তারা আগামী ৭ই ফেব্রুয়ারি তাদেরকে ১ম এই টিকা দেওয়া হবে। তারা যে ১ম টিকা দিতে চেয়েছেন তারা বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ কাজে আছেন, জনপ্রতিনিধি আছেন, সমাজের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব করছেন। তারা অনেকেই চেয়েছিলেন আজকে করবার জন্যে। এখানে প্রধানত চিকিৎসক এবং আইন শৃঙ্খলা বাহিনীর ২ জনকে দেওয়া হয়েছে। সবাই চিকিৎসক। কারণ চিকিৎসকরাই তাদের স্বাস্থ্যের সমস্যাটা ভালো বুঝতে পারবেন এবং মানুষও আস্থা পাবে এবং যারা চেয়েছেন তারা অবশ্যই একটা ভালো মনোভাব নিয়ে এসছে। তারা উদাহরণ সৃষ্টি করতে চান স্ব পেশার কাছে। আশা করি বাংলাদেশে আমরা এখন ১ম পর্যায়ে দ্বিধাদ্বন্দ্ব আছে থাকবে। অন্যান্য দেশে হয়েছে কিন্তু অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে দ্বিধার হার খুবই কম। ২-১ টা জরিপের ফল প্রকাশ পেয়েছে আপনারা দেখেছেন। খুবই কম সংখ্যক মানুষ বলেছে তারা টিকা নিতে চাচ্ছেন না এই মুহূর্তে। অধিকাংশই বলেছেন তারা সবাই টিকা নেবেন। কেউ বলেছে যে আমরা ২-১ দিন দেখব। সেই ২-১ দিন দেখার জন্যে ৭ টা আজকে দিন সময় নেওয়া নিয়েছেন হয়েছে। তারা নিশ্চয়ই তাদের অন্যদের উৎসাহের কারণ হবেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ফেব্রুয়ারির মাঝামাঝিতে খুলে দেয়া হবে স্কুল কলেজ। এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে ৯ মে পর্যন্ত এবং এইচএসসি পরীক্ষার্থীদের ১৫ জুন পর্যন্ত। এমন পরিকল্পনা নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। করোনার কারণে ১০ মাসেরও বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। গত বছরের এইচএসসি পরীক্ষাও বাতিল করা হয়েছে। জুনে এসএসসি এবং জুলাই বা আগস্ট মাসে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত। এরই মধ্যে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি হয়েছে। এটি আরও যাচাই বাছাই করে চূড়ান্ত করা হবে ৮ ফেব্রুয়ারির মধ্যে। এরপর স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা রয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রতিটি বিষয়ে ৩০টি ক্লাস নেওয়া হবে। এইচএসসি শিক্ষার্থীদের ৩৮টি করে ক্লাস হবে। ব্যবহারিক পরীক্ষার বিষয় আছে যেই সাবজেক্টগুলোতে, সেগুলোতে এই যে ৯ মে এসএসসির জন্যে আর ১৫ই জুন এইচএসসির জন্য ক্লাস শেষ হবে ধরে নিচ্ছি, তারপরের সময়টা, কারণ ব্যবহারিকের সিলেবাসও সংক্ষিপ্ত হবে, সেই ব্যবহারিকটুকু স্কুল বা কলেজ সেটা করিয়ে নেবে ওদেরকে। এবার কোনো প্রতিষ্ঠান টেস্ট পরীক্ষা নিতে পারবে না, শুধু শ্রেণীকক্ষে সংক্ষিপ্ত মূল্যায়ন হবে, সেটি ক্লাস শেষ হওয়ার পর। এইটাও সিলেবাসেই বলে দেওয়া হবে যে এই এতটুকু শেষ করার পরে শ্রেণী শিক্ষক একটা ছোট একটা টেস্ট নেবেন। এইটা কিন্তু এই বড় পরীক্ষা না, রুটিন দিয়ে বিরাট পরীক্ষা সেরকম না, এবং এই পরীক্ষার জন্য কোনো ধরনের কোনো ফি কোনো প্রতিষ্ঠান নিতে পারবেন না। এ উদ্যোগে সন্তুষ্ট শিক্ষা গবেষকরা। দ্রুত ক্লাস শুরুর তাগিদ তাদের। অল্প সময়ের জন্য যে স্কুলে নিয়ে সেটি করা সম্ভব, আসলে এটি দরকারও, কারণ ক্লাস নেওয়া হয়নি সেখানে তো পুরো সিলেবাসের উপরে পরীক্ষা নেওয়াটা সেটি যুক্তিসঙ্গত নয়। পরীক্ষার্থীদের ক্লাসে ফেরার জন্য এখন থেকেই মানসিক প্রস্তুতি নেয়ার আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
চট্টগ্রাম সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে ভোটের মাঠ। অন্তত 5টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 13 নম্বর পাহাড়তলী ওয়ার্ডে প্রতিপক্ষের গুলিতে প্রাণ হারিয়েছেন একজন। তবে পুলিশ বলছে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও স্বাভাবিক ছিল নির্বাচন পরিস্থিতি। ভোট শুরু হবার আধা ঘন্টার মাথায় 14 নম্বর লালখানবাজার ওয়ার্ডের শহীদনগর বালিকা স্কুল কেন্দ্রের বাইরে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে উভয় পক্ষ। আহত হন অন্তত 20 জন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করলেও দফায় দফায় এই উত্তেজনা চলে দুপুর পর্যন্ত। কিছু মানুষজন একজোট হয়ে আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালাইছে এবং 2 রাউন্ড গুলি করছে এবং পাথর দিয়ে আমাদের ছেলেদেরকে দৌড়াদৌড় করছে, আমাদের প্রার্থীর অফিস ভাঙচুর করছে। ওয়ার্ড অফিস কেন্দ্র, আমি ওই কেন্দ্রের দায়িত্বে ছিলাম। এখন আপনারা দেখতেছেন আমি এই কেন্দ্রে। ওদের উগ্র পরিস্থিতির কারণে আমি নিজে শারীরিকভাবে আহত। বুধবার সকাল 9:30টার দিকে 13 নম্বর পাহাড়তলী ওয়ার্ডে আমবাগান এলাকায়ও সংঘর্ষে জড়ায় 2 কাউন্সিলরের সমর্থকরা। পুড়িয়ে দেয়া হয় একটি মোটরসাইকেল। সেখানে গুলিতে মারা যান আলাউদ্দিন নামে একজন। দুপুর 12টার দিকে ফিরিঙ্গিবাজার ও পাথরকাটা ওয়ার্ডেও সংঘর্ষে জড়ায় কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা। এখানে দুষ্কৃতীভাবে কিছু এখানে ঢুকছে, যারা জামাত বিএনপি এখানে তারাই গণহত্যা করছে এবং এটা পড়াশোনার ব্যবস্থা নিচ্ছে। একজন ঘুরি প্রতীকের প্রার্থী, সে নৌকার উপর ভর করে নিজে পার হওয়ার জন্য ভিতরে আঙ্গুলের ছাপ দিচ্ছে তার এজেন্ট দিয়ে। এটা করার জন্য সে করছে, সেজন্য এটা প্রতিবাদ হয়েছে। আমরা এটার প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। ভোট যার অধিকার সে দিবে, তার পছন্দের প্রার্থীকে দিবে। এদিকে এসব সংঘর্ষকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছে পুলিশ। তবে খুনের ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন নগর পুলিশের এই কর্মকর্তা। আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে। একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তো আমরা সেটা হচ্ছে যে আমাদের নজরে আসছে, আমরা এটা তদন্ত করব। আমাদের এখানে ব্যাপক টহল কার্যক্রম চলছে। আমাদের ফুড পেট্রোল, মোবাইল পেট্রোল, সাদা পোশাকের ডিউটি এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন বিজিবির 100 সকলে আমরা একত্রে কাজ করছি। ভোট চলছে, ভোটাররা আসছে, তারা ভোটার দিচ্ছেন। এই 5টি ওয়ার্ড ছাড়া অন্যান্য ওয়ার্ডগুলোতে মোটামুটি শান্তিপূর্ণ ছিল পরিস্থিতি। ছোটখাটো কিছু উত্তেজনা তৈরি হলেও সেটি সংঘাতে রূপ নেওয়ার আগেই নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল 8টায় শুরু হওয়া ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছে ভোটাররা, জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা। এছাড়া নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে মাঠে রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে তীব্র শীত উপেক্ষা করে বুধবার সকাল থেকে ভোট কেন্দ্রে নানা বয়সী মানুষ। ভোটারদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। ইভিএমে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। ভবিষ্যতেও ইভিএমে ভোট দিতে চান তারা। অনেকদিন বাদে আমি ইভিএমে ভোটটা দিতে পারতেছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। রিল্যাক্সে খুব সুন্দরভাবে ভোট দিয়ে গেছে, আমার কোনো সমস্যা হয়নি। সুষ্ঠুভাবে সবাই ইলেকশনে অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে সবাই যেন দেশকে উন্নয়নের আরো অগ্রগামী নিতে পারে। স্মার্ট কার্ডটা নিয়ে আসছিলাম, ওটা দেখে ওনারা আমার ছবি চলে আসে, তারপর আঙুলের ছাপ মিলাই তো দেখে আমি কোনো প্রবলেম ফেস করি না। এদিকে বহদ্দারহাটে একলাসুর রহমান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। পশ্চিম বাকুলিয়া ওয়ার্ডের টিচার্স ট্রেনিং কলেজের প্রশাসনিক ভবন কেন্দ্রে ভোট দেন বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন। যেটা হবে ফলাফল সেটা মেনে নেব। এখানে খুব সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে, মানুষের মধ্যে খুব উৎসর্গতা, মানুষ খুব স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছে লাইন ধরে। তাদের এক মিথ্যা ভিত্তিহীন প্রচার আজকে প্রমাণ করে দিয়েছে। এজেন্টদের বের করে দিয়েছে সকালে, যেখানে জানে যে এটা আমার সেন্টার, আমি আসব। আমি বলতে চাই ভোটাররা, আপনারা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করুন, আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন, ভোট সেন্টারে যান। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের পরিবেশ সুষ্ঠু বলে জানান এই কর্মকর্তা। সকাল থেকে মানুষ লাইন ধরে এসে ভোট দিয়েছে। কেন্দ্রের বাইরে কি হচ্ছে সেটা আমি জানি না, কিন্তু কেন্দ্রের ভিতরে অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে ভোটাররা ভোট দিচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। 735 ভোট কেন্দ্রেই ব্যবহার করা হয় ইভিএম। নির্বাচন সুষ্ঠু করতে মাঠে রয়েছেন র্যাব, পুলিশ, বিজিবি ও আনসারের প্রায় 17,000 সদস্য। সিটি নির্বাচনের মেয়র পদে 7 জন, কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 225 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের এখন চলছে ফলাফল গণনা। এ নিয়ে আরও খবর জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, এখন পর্যন্ত পাওয়া ফলাফলের কি আপডেট আছে আপনার কাছে? সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, চলে যাচ্ছি পরের খবরটিতে। ভোটার উপস্থিতি কম হলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। বিকেলে কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। তিনি বলেন 735টি ভোট কেন্দ্রের মধ্যে মাত্র 2টিতে সহিংসতা বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন ছিলেন। এর আগে কমিশনের কার্যালয়ে গিয়ে আলাদা অভিযোগ জমা দেয় বিএনপি ও আওয়ামী লীগের প্রতিনিধি দল। পরে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজুল কবির কাউসার বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা দিতে কেন্দ্রে আতঙ্ক তৈরি করা হয়েছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়, সহিংসতায় প্রাণহানিতেই বোঝা যায় ভোট কতটা সুষ্ঠু হয়েছে। অত্যন্ত স্বাভাবিকভাবে নির্বাচন হয়েছে এবং অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে জনগণ যারা আসছিলেন ভোট দিতে তারা ভোট দিয়ে গেছেন। যারা ভোটের দিন মনে করেন যে কি কষ্ট করে যাব, কেন ভোট দেবো, অন্যকে ভোট দিয়ে আমার লাভ কি, এই ধরনের একটা মন মানসিকতা হয়ে গেছে। এটা দেখবেন যে উন্নত বিশ্বগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই ভোটের ক্ষেত্রে এরকম হয়, কিন্তু তারা মানে আমেরিকার ক্ষেত্রে দেখবেন এত উন্নত, তারা সব দিক দিয়ে উন্নত, কিন্তু ভোটের ক্ষেত্রে দেখবেন যে ভোট দিতে যায় না বেশিরভাগ মানুষ। তো আমাদের দেশে অনেকটা ওই রকম উন্নত হওয়ার সাথে সাথে মনে হয় এই লক্ষণ দেখা দিয়েছে। চট্টগ্রাম নির্বাচনে ভোট গণনা চলছে, সেখানে আছেন সহকর্মী ইফতেখার ফয়সাল, তার কাছে চলে যাব। ইফতেখার, ভোট গণনার সর্বশেষ পরিস্থিতি কি? প্রার্থীরা কে কোন অবস্থানে আছেন? এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের যে জিমনেশিয়াম, সেই জিমনেশিয়ামে। এখান থেকেই মূলত নির্বাচনী ফলাফল কেন্দ্রীয়ভাবে পরিবেশন করা হচ্ছে। এ পর্যন্ত আমাদের কাছে যেই তথ্য আমাদেরকে জানানো হয়েছে সেটি হচ্ছে 735টি কেন্দ্রের মধ্যে 230টি কেন্দ্রের ফলাফল এর মধ্যে ঘোষণা করা হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে 7 জন মেয়র প্রার্থীর মধ্যে নৌকার যিনি প্রার্থী রেজাউল করিম চৌধুরী, তিনি এখন পর্যন্ত এগিয়ে আছেন এবং তারপরে রয়েছেন বিএনপির যে ধানের শীষ প্রতীকে যিনি নির্বাচন করছেন ডাক্তার শাহাদাত হোসেন, এবং দুইজনের ব্যবধানটা কিন্তু বিশাল। আমরা দেখেছি যে রেজাউল করিম ভোট পেয়েছেন 87,721 ভোট এবং ধানের শীষের যিনি প্রার্থী তিনি পেয়েছেন 12,460 ভোট। মোটামুটি বলা যায় যে 70-80 হাজারের মতো ব্যবধান কিন্তু এরই মধ্যে তৈরি হয়েছে। অর্থাৎ এই মোটামুটি এই যে 231টি কেন্দ্রের ফলাফল, মোটামুটি এর থেকে আঁচ করা যাচ্ছে ট্রেন্ড, যা অবস্থা দেখা যাচ্ছে, পার্থক্য যেহেতু অনেক বেশি। একটু জানতে চাই যে সারাদিনে ভোট কম পড়েছে বলে একটা জানা যাচ্ছে, চট্টগ্রামবাসী ভোট কেন কম দিয়েছে, ভোটাররা কি বলছেন? আসলে ভোট কেন কম পড়েছে সেটি হয়তো নির্বাচন কমিশনের যে বক্তব্য সেটি যখন তাদের ফলাফলের পরে আনুষ্ঠানিকভাবে জানাবে তখন আমরা জানতে পারবো। কিন্তু ভোট কেন্দ্রের পরিস্থিতির বিবেচনায় আমরা যে বিষয়টি আঁচ করতে পারি কিংবা ভোটারদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি সেটি হলো, বিশেষ করে এবার মেয়র পদে যে খুব বেশি সমস্যা না হলেও আমরা দেখেছি যে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং মারামারি হানাহানির মতো ঘটনা কিন্তু অনেকগুলো কেন্দ্রে ছিল, যার কারণে আমরা বিশেষ করে প্রচারণার শুরু থেকেই যখন এই ধরনের ঘটনাগুলো চলে আসছিল, এই কারণে কিন্তু ভোটারদের মধ্যে এক ধরনের শঙ্কা বিরাজ করছিল। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বারবার নিশ্চিত করার পরও সেই শঙ্কা থেকে হয়তো ভোটারদের উপস্থিতি কিছুটা কম হয়েছে, এমনটি ভোটারদের ধারণা। পাশাপাশি যে বিষয়টি বলা হচ্ছে, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সব অপচেষ্টা ভণ্ডুল করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়েছে। ভোটার উপস্থিতিও ছিল সন্তোষজনক। বিকেলে বাসভবনে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। পাঁচলাইশ এলাকায় কেন্দ্র থেকে নৌকা প্রতীকে রাজেনকে তারা বের করে দেয়। পাথরঘাটায় বিএনপি সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কর্তৃক ইভিএম মেশিন ভাঙ্গা হয়, কেন্দ্র দখল হয় এবং এনায়েত বাজার ওয়ার্ডে সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন জায়গায় সহিংসতা ছড়ানো সন্ত্রাসের পথ বেছে নিয়েছিল বিএনপি।
সাতক্ষীরার কলারোয়ায় ১৯ বছর আগে শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় রায় আসছে ৪ ফেব্রুয়ারি। বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ুন কবির এ দিন ঠিক করেন। মামলার যুক্তি তর্ক শেষে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা ১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ ৩৪ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম. মনির জানিয়েছেন, ৩০ জনের মধ্যে ২০ জনের সাক্ষ্য ও যুক্তিতর্ক আদালতে উপস্থাপন করা হয়েছে। এতে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা করছেন তিনি। মামলা ৫৪ আসামির মধ্যে ৪ জন মারা গেছেন, ১৬ জন পলাতক এবং ৩৪ জন গ্রেপ্তার রয়েছেন। চার তারিখে রায়ের মাধ্যমে আমরা যেটা প্রার্থনা করেছি যে প্রত্যেকটা আসামিকে ২৬ বছর পর্যন্ত সাজা দেওয়ার জন্য সেকশন ওয়াইজ, এবং ইনশাআল্লাহ ২৬ বছরই সাজা প্রদান করবেন ম্যাজিস্ট্রেট সাহেব। এবার খেলার খবর জানাচ্ছি শিরোনামগুলো। মিরাজের ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং শীর্ষ ১০-এ মুস্তাফিজও, অলরাউন্ডারের শীর্ষ স্থান সাকিবের দখলে। জোবের হ্যাট্রিকে আরামবাগের জালে শেখ জামালের গোল উৎসব, সহজ জয়ে শীর্ষেই থাকলো বসুন্ধরা কিংস। উইন্ডিজকে পেলেই জ্বলে ওঠেন মিরাজ, তার প্রমাণ দিয়ে সর্বোচ্চ উইকেট তুলেছেন ওয়ানডে সিরিজে। তাতে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে টাইগার অফ স্পিনার ঢুকে গেছেন সেরা ৫-এ। এই অর্জনে খুশি মিরাজ, সঙ্গে মুস্তাফিজের শীর্ষে ১০-এ থাকা নিয়েও আনন্দিত তিনি। প্রত্যাবর্তন রাঙানো সাকিবেরও র্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে। হোম সিরিজ প্রিয় প্রতিপক্ষ অফ ফর্মের মিরাজকে দিয়েছে আত্মবিশ্বাস। নিখাদ স্পিনিং কন্ডিশন না পেয়েও উইন্ডিজকে ভুগিয়েছেন তার মতো করে। রান যেমন আটকেছেন, তেমনি উইকেটও জমা হয়েছে অ্যাকাউন্টে। ক্যারিয়ার সেরা ফিগার, সিরিজ সেরা বোলার, এসবই মিরাজকে নিয়ে গেছে ওপরের সারিতে। আইসিসি র্যাঙ্কিং এর হিসেবে মিরাজ এখন ওয়ানডের দ্বিতীয় সেরা স্পিনার। উইন্ডিজ সিরিজে 7 উইকেট শিকারের র্যাঙ্কিং এ ৯ ধাপে গিয়েছেন। ৬৯৪ রেটিং নিয়ে অবস্থান ৪ নম্বরে, যা তার ক্যারিয়ার সেরা। ওয়ানডে ক্রিকেট খেলতে হলে আমার বোলিং ইকোনমি রেটটা ঠিক রাখতে হবে এবং ব্রেক থ্রু দিতে হবে মাঝে মধ্যে যখন টিমের প্রয়োজন। বাট ওইটা নিয়েই চেষ্টা করছি, এবং আমি যখন বোলিং করি চেষ্টা করি টিমের প্রয়োজনে ইকোনমি ঠিক রাখার জন্য। সিরিজে মুস্তাফিজও আলো ছড়িয়েছেন। ৬ উইকেট নিয়ে সব ফরম্যাট মিলে ২০০ ল্যান্ডমার্কও স্পর্শ করেছেন। পারফরমেন্সে উন্নতি হয়েছে ১১ ধাপ। ৬৫৮ রেটিং নিয়ে ফিজ এখন ৮ নম্বরে। টপ 10-এ দেশের ২ প্রতিনিধি টাইগার ক্রিকেটের জন্যই গর্বের। টিমের প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলেছে এবং সবাই মেন্টালি অনেক সবাইকে ব্যাকআপ করেছে, সাপোর্ট দিয়েছে। আমার কাছেও খুব ভালো লেগেছে এবং লাস্ট একটা সপ্তাহ আমাদের সবারই খুব ভালো গিয়েছে এবং আমরা সবাই অনেক এনজয় করেছি এবং আমরা সিরিজটাও জিতেছি এবং আমরা বেশ পয়েন্টও পেয়েছি। প্রত্যাবর্তনের রঙিন সাকিব ওপরে উঠতে শুরু করেছেন। ১২৬ রেটিং ব্যবধানে অলরাউন্ডার র্যাঙ্কিং এর নাম্বার 1 টাইগার পোস্টার বয়। বোলিংয়েও এক ধাক্কায় এগিয়েছেন ১৫ ধাপ, বসেছেন ১৩ নম্বরে। ব্যাটিংয়ে মুশফিকই টাইগারদের সেরা, এক ধাপ এগিয়ে ১৫তে মুশি। প্রথম মিশনে সফল অধিনায়ক তামিমের উন্নতি সামান্য, ২৩ থেকে ২২-এ তিনি। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওডিআই সিরিজে শতভাগ সাফল্য এলেও টেস্টে কঠিন হতে পারে পরীক্ষা। রোচ গ্যাব্রিয়েলের অন্তর্ভুক্তিতে শক্তিশালী ক্যারিবীয় পেস অ্যাটাক। প্রতিপক্ষের সামর্থ্য বিবেচনায় রেখে দল আর কৌশল নির্ধারণের পরামর্শ দিচ্ছেন সাবেকরা। আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য আজ বিশ্রামে ছিল দু দলই। ক্যারিবীয় টেস্ট স্কোয়াড ওয়ানডের মতো অতটা নবিশ নয়, আবার বাংলাদেশও সাদা পোশাকে খুব সফল নয়। ব্রাথওয়েট, ক্যাম্পবেল, ব্ল্যাকউডরা বড় নাম আন্তর্জাতিক ক্রিকেটে, তবে অতিথিদের মূল শক্তি তাদের বোলিং অ্যাটাকে। সবচেয়ে বড় 2 পরীক্ষিতের নাম কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল। করোনা বিরতি থেকে মাঠে ফিরেই স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে 9 উইকেট নিয়েছিলেন গ্যাব্রিয়েল। আগে সেই গতি না থাকলেও বাংলাদেশের বিপক্ষে 8 টেস্টে 33 উইকেট নেয়ার অভিজ্ঞতা কেমার রোচের। আছেন ছন্দে থাকা আলজারি জোসেফও। টাইগার টপ অর্ডারকে তাই সতর্ক থাকতে বলছেন সাবেকরা।
তামিমের জায়গায় থাকবে, লিটন থাকবে, সাথে আমি বলবো যে নাজমুল হোসেন শান্ত থাকবে। আমার মনে হয় যে ওয়ানডে সিরিজটা আমরা জিতেছি খুব ভালোভাবেই। আশা করি যে টেস্ট সিরিজটাও সুন্দরভাবে জিতবো এবং বাংলাদেশ খুব ভালো খেলবে এই টেস্ট সিরিজেও। আমরা যদি দলগতভাবে চেষ্টা করি যে না ঠিক আছে, যেই যখন সুযোগ পাবে সে যাতে তার বেস্ট পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করে এবং সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করে। সাগরিকার উইকেট বরাবরই সমর্থন দিয়েছে ব্যাটসম্যানদের। অধিনায়ক মুমিনুল হকের 9 টেস্ট সেঞ্চুরির 6টি এখানে। তারপরও শক্তিশালী উইন্ডিজ পেস অ্যাটাক মাথায় রেখে সতর্ক থাকার পরামর্শ সাবেক অধিনায়ক পাইলটের। প্লেয়াররা যারা আছেন আমাদের খুবই সিনিয়র প্লেয়ার এবং ইয়াং কিছু প্লেয়ার আছে, তারা অবশ্যই চিন্তা করবে যে টেস্ট ভার্সন আলাদা, ওয়ানডে ভার্সন আলাদা। ওয়ানডে খেলা শেষ, আমার মনে হয় যে টেস্টের জন্য তারা অলরেডি প্রিপারেশন নিচ্ছে যে কী করে তারা টেস্টের জন্য ভালো করতে পারবে। বিকজ হচ্ছে এটা ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ, সো এখানে কিন্তু প্রত্যেকটা রান কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের জন্য কাউন্ট হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে অনুশীলনের সুযোগ ছিল না বুধবার, ফলে হোটেলে বিশ্রামে ছিল দু দলের সবাই। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। প্রিমিয়ার লিগ ফুটবলের চতুর্থ রাউন্ডে আরামবাগের জালে গোল উৎসব করেছে শেখ জামাল। মৌসুমের 19তম ম্যাচে এসে প্রথম হ্যাটট্রিক গাম্বিয়ান ফরওয়ার্ড ওমরের। তার 4 গোলে 6 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে শেখ জামাল। টঙ্গী স্টেডিয়ামে অভিষেক ম্যাচ হয়েছে জমজমাট। 3-3 গোলে ড্র করেছে বাড়িধারা ও ব্রাদার্স। আর রহমতগঞ্জকে 3-0 গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে বসুন্ধরা। শেখ জামালের তৃতীয় ম্যাচ চতুর্থ রাউন্ড, তবে শেখ জামালের তৃতীয় ম্যাচ। ধুঁকতে থাকা আরামবাগ ক্রীড়া সংঘ এদিন আরও নড়বড়ে। প্রথমার্ধে ওদের জালে 3 গোল শেখ জামালের। সোলেমান সিল্লার জোড়া সঙ্গে ওমর জোবের 1 গোল। এই গাম্বিয়ান রিক্রুট বিরতির পর আরও 3 গোল দিয়ে আরামবাগের হতাশা বাড়িয়েছেন। মৌসুমের প্রথম হ্যাট্রিক। ঢাকার মাঠে কোনো ফুটবলারের 4 গোলের কীর্তিটাও বিরল। এ নিয়ে টানা 3 ম্যাচ জিতল শেখ জামাল, আর 4টিতেই হারের তিক্ততা আরামবাগের। টঙ্গীর শহীদ আহসান আলা মাস্টার স্টেডিয়ামের অভিষেক ম্যাচে মুখোমুখি হয়েছিল উত্তর বাড়িধারা ও ব্রাদার্স ইউনিয়ন। প্রথমার্ধ মেরে গোল শূন্য, কিন্তু দ্বিতীয়ার্ধ হয়েছে জমজমাট। ম্যাচের শেষ আধ ঘন্টায় হয়েছে 6 গোল। 3 বার এগিয়ে যেও 3-3 গোলের সমতায় হতাশা বেড়েছে ব্রাদার্সের। এ ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। স্টেডিয়াম আধুনিকায়নে বড় বাজেট মিলেছে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ইতিমধ্যে একটি বড় বরাদ্দ আমরা দিয়েছি এবং এটি পিএসসি থেকে অনুমোদন হয়েছে গত 3 দিন আগে। আমরা আশা করছি যদি সেটা হয়, আমরা ঠিক এর অপর পাশে এখানে মিডিয়া সেন্টার সহ আমরা আরও গ্যালারি আমরা এবং অন্যান্য যদি ভবিষ্যতে ফুটবল খেলা হয় তো তাদের সুযোগ সুবিধা সম্মিলিত আমরা একটি ভালো কিছু একটা তৈরি করতে পারবো ইনশাল্লাহ। খেলার জন্য যে কোনো মাঠই কিন্তু সবার এবং দেশে কোনো স্পেসিফিক কারোর জন্য না। আর আমরা এটা আমি মনে করি তারা জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করে এসেছে। আমি মনে করি তাদের জন্য আরও অনেক বড় কিছু অপেক্ষা করছে। দিনের শেষ ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সহজ জয় চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। টেবিলের তলানির দল রহমতগঞ্জ পাত্তাই পায়নি রবিনিও বেসেরা ফার্নান্দেসের সমন্বয়ে কিংসের ল্যাতিন ট্রয়ের কাছে। টানা 4 জয়ে শীর্ষস্থানটাও মজবুত করল ব্রুজনের শিষ্যরা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চতুর্থ রাউন্ডে এসে বাংলাদেশ প্রিমিয়ার লিগ পাচ্ছে আবাহনী মোহামেডান দ্বৈরথ। মর্যাদার লড়াইয়ে জয় ছাড়া ভাবতে রাজি নয় দু দলের কেউই। যদিও শক্তি আর সাম্প্রতিক রেকর্ড বিচারে আবাহনীর চেয়ে স্পষ্ট পিছিয়ে মোহামেডান। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দু দলের লড়াই বৃহস্পতিবার বেলা 3টায়। ঢাকা ডার্বির উত্তাপ এখন কুমিল্লায়। মারিও লেমসের আবাহনীর প্রতিপক্ষ সনলেনের মোহামেডান। ঢাকায় 2 ক্লাবের খেলার এখন আর খুব বেশি দর্শক টানে না। খেলাটা যেহেতু এবার ঢাকার বাইরে, ফলে দর্শকের ঢল নামবে নিশ্চিত। মোহামেডানের হোম ভেন্যু থেকে জয় নিয়ে ঢাকায় ফিরতে আশাবাদী আকাশী নীলদের পর্তুগিজ কোচ। কুমিল্লায় আমাদের প্রথম ম্যাচ, 2 দলই চাইবে জিততে। আমাদের খেলোয়াড়রা আগের থেকে আরো ভালো অবস্থানে আছে, আর ঢাকার বাইরে এই স্টেডিয়াম আমাদের মনে ধরেছে। আমাদের টিমের কিছু ইনজুরি সমস্যা আছে, বাট আমরা সেটা আস্তে আস্তে আমাদের টিম ম্যানেজমেন্ট কোচরা সবাই মিলে ডক্টর মিলে সবকিছু এখন আস্তে ভালো অবস্থায় আছে এখন বর্তমান টিমের অবস্থাটা।
আবাহনী প্রথম 3 ম্যাচে শতভাগ জয় ধরে রাখলেও মোহামেডান 3 ম্যাচে 3 ধরনের রেজাল্ট করেছে, একটা করে জয়, হার এবং ড্র। তবে আবাহনীকে হারাতে পারলে সেটা হবে সবচেয়ে বড় পাওয়া। আমরা কোনো চাপে নেই, চাপে আছে আবাহনী, কারণ তাদের দলে সুপারস্টারের অভাব নেই। নিজেদের খেলাটা ঠিকঠাকভাবে খেলতে চাই, দল পুরো ফিট আছে। শেষ দুইবারের দেখায় আমরা হেরেছি, স্বাভাবিকভাবেই একটা প্রেসার কাজ করে। মোহামেডান কামব্যাক করছে, এই কথাটা সবাইকে বিশ্বাস করাতে ভালো খেলতে চাই। একই দিন ঢাকায় চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ শেখ রাসেল, আর সাইফ স্পোর্টিং এর প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল খেলার খবরে। জানাবো ভিন্ন খবর। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতি নানা কাজে সহায়তা করলেও শিল্পকর্ম প্রদর্শনীতে খুব একটা কাজে আসে না। তাই রাশিয়ার মস্কোর একটি গ্যালারিতে বিখ্যাত 10 শিল্পকর্মের উপর তৈরি করা হয়েছে ত্রিমাত্রিক কভার। এতে তার ছুঁয়ে শিল্পকর্মটি বুঝতে পারছেন দৃষ্টি প্রতিবন্ধী। শুনছেন এর বর্ণনা আর নাম জানতে থাকছে সেই ব্রেইল পদ্ধতি। সংবাদের শেষ অংশে থাকছে এ নিয়ে প্রতিবেদন। রাজধানীর ওয়ারী থানার পৃথক 2 অর্থ পাচার মামলায় বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও রূপন ভূঁইয়া সহ 11 জনের বিচার শুরু করেছে আদালত। ঢাকার 5ম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন এ আদেশ দেন। এনু ও তার ভাই রূপনের বিরুদ্ধে 3টি অর্থ পাচার মামলা বিচারাধীন। মঙ্গলবার 2টি অর্থ পাচার মামলার অভিযোগ গঠন করা হয়। একটি সাক্ষ্য গ্রহণ 22 ফেব্রুয়ারি, অন্যটি 28 ফেব্রুয়ারি। মামলার অভিযোগপত্রে 11 আসামির মধ্যে কারাগারে আছেন 7 জন, বাকিরা পলাতক। 2019 সালের 24 সেপ্টেম্বর পুরান ঢাকার বানিয়ানগরে এনামুল হক ও রূপন ভূঁইয়ার এবং তাদের 2 কর্মচারীর বাসায় র্যাব অভিযান চালিয়ে 5 কোটি টাকা এবং 7.5 কেজি স্বর্ণ উদ্ধার করে। এই ঘটনায় সূত্রাপুর ও গ্যান্ডারিয়া থানায় 6টি মামলা হয়। সাক্ষী হাজির না হওয়ায় সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলায় সাক্ষ্য গ্রহণ আবারও পেছালো। এ নিয়ে দ্বিতীয়বারের মতো পেছালো সাক্ষ্য গ্রহণের দিন। 7 ফেব্রুয়ারি নতুন তারিখ ঘোষণা করেছে আদালত। দুপুরে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আলোচিত এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল, কিন্তু সাক্ষী হাজির না হওয়ায় তা পিছিয়ে 7 ফেব্রুয়ারি ঠিক করে আদালত। এর আগে 24 জানুয়ারিও সাক্ষী না আসায় সাক্ষ্য গ্রহণ পিছিয়েছিল। আলোচিত এ মামলায় 8 আসামির বিরুদ্ধে গত 17 জানুয়ারি অভিযোগ গঠনের পর সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করে আদালত। গত বছরের 25 সেপ্টেম্বর এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। এ ঘটনায় 3 ডিসেম্বর মামলার প্রধান অভিযুক্ত ছাত্রলীগ কর্মী সাইফুর সহ 8 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। মামলায় 49 জনকে সাক্ষী করা হয়েছে। নৌ কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধরের মামলায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে জামিন কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। আগামী 2 সপ্তাহের মধ্যে দিতে হবে রুলের জবাব। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের বেঞ্চ এ রুল দেয়। গত বছরের 26 অক্টোবর নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম সহ 4 জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মারধর ও হত্যা চেষ্টা মামলা হয়। পরে হাজী সেলিমের বাসায় অভিযানে ভ্রাম্যমাণ আদালত ইরফান সেলিমকে বিদেশি মদ ও ওয়াকিটকি রাখার অভিযোগে 1 বছর 6 মাস কারাদণ্ড দেয়। 5 জানুয়ারি এসব মামলায় বিচারিক আদালতে জামিন পান তিনি। শুধুমাত্র রুল জারি করেছেন, জামিন দেননি। কেন তাকে জামিন দেওয়া হবে না তৎমর্মে এই রুল জারি হয়েছে। 2 সপ্তাহের জন্য এই রুলটি জারি করা হয়েছে। পরে অ্যাড করা হয়েছে 307, যেটাতে সাজা হচ্ছে 10 বছর এবং এটি বেলেবেল না। অপরিশোধিত বা আংশিক অপরিশোধিত স্বর্ণ আমদানির সুযোগ দিল সরকার। ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বর্ণ নীতিমালা সংশোধনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এক ভার্চুয়াল বৈঠকে অর্থমন্ত্রী মোস্তফা কামাল জানান, বিদ্যমান নীতিমালায় স্বর্ণবার ও স্বর্ণালংকার আমদানির বিধান থাকলেও
অপরিশোধিত স্বর্ণ আমদানির বিষয়ে কিছু উল্লেখ নেই। কয়েকটি প্রতিষ্ঠান নিজেদের পরিশোধনাগারে অপরিশোধিত স্বর্ণ পরিশোধন করে স্বর্ণবার মুদ্রা তৈরি, বিপণন ও রপ্তানি করতে আগ্রহী। এদিকে মহামারীর প্রভাবে দেশে দারিদ্র্যের হার 42% হয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা সানেমের এমন তথ্যকে অযৌক্তিক বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। সভায় রামপুরা আমুলিয়া ডেমরা মহাসড়ক 4 লেনে উন্নীত করার একটি প্রকল্প পিপিপির আওতায় বাস্তবায়নে চূড়ান্ত অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। পরিশোধিত না এনে কিন্তু অনেক দেশেই অপরিশোধিত স্বর্ণ নিয়ে এসে এগুলোকে পরিশোধিত করে। এই পরিশোধনের জন্য তারা আমাদের কাছে অনুমোদন নিয়েছে, যেগুলা তারা পরিশোধ এখানে করার জন্য যে নেসেসারি ইকুইপমেন্টস লাগবে এগুলো তারা বসাবার অনুমতি। করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। তবে এর মধ্যে সুখবর হলো 2020 সালে দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সামান্য হলেও বাংলাদেশের জিডিপি বেড়েছে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে কাজ করা বিভাগ UNDESAর প্রতিবেদন অনুযায়ী এ সময় দেশের জিডিপি বেড়ে 0.5% দাঁড়িয়েছে। বাণিজ্য, প্রবাসী আয় বৃদ্ধি এবং দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধারের কারণেই বাংলাদেশ এগিয়ে থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। করোনা মহামারীতে গেল বছর বৈশ্বিক অর্থনীতিতে সংকোচন হয়েছে 4.3%। অর্থনৈতিক সংকট ও মন্দার মুখে পড়তে হয়েছে বড় বড় অর্থনীতির দেশগুলোকেও, কিন্তু এর মধ্যেও অন্যান্য দেশের তুলনায় অনেকাংশে এগিয়েছিল বাংলাদেশ। জাতিসংঘের ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টাস প্রতিবেদনে উঠে এসেছে 2020 সালে করোনা মহামারীর মধ্যেই ভারত পাকিস্তানের চেয়ে প্রবৃদ্ধিতে এগিয়েছিল বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল 0.5%, যেখানে ভারতের প্রবৃদ্ধি কমে হয়েছে 5.7 এবং পাকিস্তানের 1.2%। বাংলাদেশের এই আপেক্ষিক ভালো পারফরমেন্সের মূল হচ্ছে 1 নম্বর যে বাংলাদেশের প্রাইভেট সেক্টর বেশ রেসিলিয়েন্ট। ভারতের যে ইকোনমিক ম্যানেজমেন্টটা ছিল সেটা কিন্তু আগে থেকেই বেশ দুর্বল অবস্থায় ছিল। ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনটা এরকম বাংলাদেশের মতো অত স্টেবল ছিল না। প্রতিবেদনে উঠে এসেছে রপ্তানি ও রেমিটেন্সের সাফল্যের কারণে চলতি বছরেও অর্থনৈতিক পুনরুদ্ধারে এগিয়ে থাকবে বাংলাদেশ। 2020-21 অর্থ বছরে 5.1% এবং 2021-22 অর্থ বছরে 7.6% অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ বলছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের 80% বেশি শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন। তাই শ্রমবাজারকে আনুষ্ঠানিক খাতে নিয়ে আসার পরামর্শও দেওয়া হয় প্রতিবেদনে। বৈশ্বিক মহামারীর মধ্যে অনেক দেশ ঘুরে দাঁড়ালেও ঝুঁকি রয়েছে। মহামারীর কারণে দারিদ্র্য ও বৈষম্য দ্রুত গতিতে বাড়বে বলে আশঙ্কা করছে UNDESA। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নরসিংদী কারখানায় স্যামসাং এয়ার কন্ডিশনার তৈরি শুরু করেছে ফেয়ার ইলেকট্রনিক্স বাংলাদেশ। প্রথম বছর 1 লাখ এয়ার কন্ডিশনার উৎপাদন হবে বলে জানিয়েছে তারা। বিকেলে শিবপুরের কামারগাঁওয়ের কারখানায় স্যামসাং প্ল্যান্টের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরে কারখানা পরিদর্শন করেন তিনি। জানান 64 জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এবং ইন্টিমেশন সেন্টার স্থাপন করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোরিয়ার রাষ্ট্রদূত HE লি জ্যাং ক্যান, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, ডিরেক্টর মুতাসিম দাইয়ান সহ অনেকে। শিল্পকর্মের উপর 3D কভার, যাতে ছুঁয়েই বোঝা যাবে, সঙ্গে বর্ণনা। দৃষ্টি প্রতিবন্ধী দর্শনার্থীদের কথা মাথায় রেখে এমন সুবিধাসহ আয়োজন করা হয়েছে শিল্পকর্ম প্রদর্শনীর। এই পদ্ধতিকে বলা হয় ট্যাকটাইল। আঞ্চলিক কর্মসূচির অংশ হিসেবে রাশিয়ার মস্কোতে আয়োজিত এই প্রদর্শনী বেশ সাড়া ফেলেছে। দৃষ্টি প্রতিবন্ধীদের পড়ার জন্য ব্রেইল পদ্ধতির প্রচলন দীর্ঘদিনের। চলাচলের সুবিধায় ফুটপাতে বিশেষ ব্যবস্থা আছে অনেক দেশেই, তবে শিল্পকর্ম প্রদর্শনীতে তাদের খুব একটা দেখা যায় না। রাশিয়ার মস্কোর একটি গ্যালারিতে দৃষ্টি প্রতিবন্ধীদের কথা মাথায় রেখে বিখ্যাত 10 শিল্পকর্মের উপর ত্রিমাত্রিক কভার করা হয়েছে। এতে কভার ছুঁয়ে শিল্পকর্ম বুঝতে পারবে তারা। আমি চোখে দেখি না, তাই প্রদর্শনীতেও কখনো যাওয়া হয়নি, কিন্তু শিল্পকর্মের ওপর ত্রিমাত্রিক কভার দেয়ায় আমি ছুঁয়ে অনুভব করতে পারছি, বিভিন্ন দেশ ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারছি। সবগুলো শিল্পকর্মই ভালো লেগেছে। শুধু অনুভব নয়, প্রতিটি শিল্পকর্মের বর্ণনাও শুনছেন দৃষ্টি প্রতিবন্ধীরা।
আর শিল্পকর্মের নাম দেওয়া হয়েছে ব্রেল পদ্ধতিতে। এসব সুবিধা প্রদর্শনীমুখী করেছে অনেককে। ট্যাকটাইল কপি খুব কঠিন ও ব্যয়বহুল, সে কারণে এ ধরনের প্রদর্শনীর আয়োজন করতে চায় না অনেকেই। আমরা বেশ সাড়া পাচ্ছি, দৃষ্টি প্রতিবন্ধীদের পাশাপাশি অন্যরাও আসছে। লিওনার্দো দা ভিঞ্চির লেডি উইথ অ্যান এরমাইন, সালভাদর দালির দ্য পারসিস্টেন্স অফ মেমোরি, হেনরি ম্যাট্রিক্সের ডান্স সহ প্রদর্শনীতে জায়গা পেয়েছে 10টি শিল্পকর্ম। প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে উই গিভ ইউ কাইন্ডনেস অ্যান্ড জয়। চলবে শনিবার পর্যন্ত। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।